শুভ সন্ধ্যা সবাইকে। আমাদের ৯৭তম সন্ধ্যায় পৌঁছে গেছি। আজ আমাদের সাথে রয়েছেন বিশ্ববন্দিত শিল্পী শ্রী গণেশ আলুই। এই গণেশ আলুই কারোর কাছে গণেশদা, কারোর কাছে মাস্টারমশাই, কারোর কাছে আবার গণেশ বাবু, আবার প্রচুর মানুষের কাছে গণেশ আলুই। তাই এই প্রিয় মানুষটি আজ আমাদের সাথে রয়েছেন এই আড্ডার মায়াতে। আমাদের সত্যি একটি গর্বের সময়, একটি গর্বের দিন, একটি গর্বের অনুভব অবশ্যই হয়ে থাকে। গণেশবাবু এই যুগের অন্যতম বর্ষিয়ান চিত্রশিল্পী বটেই। একটা ছোট্ট লেখা আপনাদের পড়ে শোনাচ্ছি গণেশবাবু সম্বন্ধে। এখানে যারা রয়েছে প্রত্যেকেই পুঙ্খানুপুঙ্খ জানেন, তাও একটু শোনাই। সমকালীন ভারতীয় চিত্রকলার জগতে বিশিষ্ট শিল্পী শ্রী গণেশ আলুই। প্রকৃতি তার কাছে ধরা অন্তর্নিহিত সৌন্দর্যের পরিপ্রেক্ষিত। তার জন্ম ১৯৩৬ সালে ময়মনসিংহের জামালপুরে। বাল্য ও কৈশোর কেটেছে নদী ও নিসর্গের মধ্যে। দেশভাগের পর ১৯৫০ সালে তিনি কলকাতা চলে আসেন। ১৯৫৬ সালে তিনি কলকাতা আর্ট কলেজ থেকে চিত্রকলায় গ্র্যাজুয়েট হন। নানা পরীক্ষা করেন তিনি তার চিত্রপটে। বাল্য ও কৈশোরের স্মৃতি ও নিসর্গ তার অঙ্কনের মৌলিক বিষয় হয়ে ওঠে। তার চেতন ও অবচেতনে ছেড়ে আসা বাংলাদেশের শ্যামল নিসর্গ উজ্জ্বল হয়ে ওঠে। ৫০-এর দশকের মাঝখানে তিনি পুরাতত্ত্ব বিভাগে যোগ দেন। এই সময় অজন্তা চিত্রমালা কপি করেন। এই কপি করতে গিয়ে ভারতীয় চিত্রকলার মৌল বিষয় এবং প্রত্যয় তার কাছে নতুন বোধ এবং বুদ্ধিতে উন্মোচিত হয়। এরপর ১৯৬৬ সালের অক্টোবর মাস থেকে ১৯৯৩ সাল পর্যন্ত তিনি গভর্নমেন্ট আর্ট কলেজে শিক্ষকতা করেন। পরবর্তীকালে তিনি যে চিত্র সৃজন করেন তাতে এই জিজ্ঞাসা ও বহু বর্ণের ছাপ আছে। তার সৃষ্টি হয়ে ওঠে কাব্যিক, সংবেদন সমৃদ্ধ ও ছন্দময়। অন্যদিকে প্রকাশ্যে কিছুটা বিমূর্ত রীতির আশ্রয় ও জ্যামিতিক বিন্যাসে তিনি আশ্চর্য মসিয়ানার পরিচয় দেন। এই চারিত্রিক বৈশিষ্ট্যই গণেশ আলুইকে চিহ্নিত করেছে। তার সাবলীল ড্রয়িং তার মৌলিকত্বকে চিনিয়ে দেয়। শিল্পকলা বিষয় এবং ভাবনা নিয়ে গণেশ আলুই নিয়মিত লেখালেখিও করেন। অনেক বই রয়েছে, অনেক কবিতার বই রয়েছে, অনেক কিছু। শিল্প ইতিহাস বিষয়ে এইসব লেখায় তার মৌলিক ভাবনার প্রকাশ আছে এবং শিল্প ইতিহাস চর্চায় খুবই গুরুত্ববহ হয়ে উঠেছে। দেশে বিদেশে তিনি অসংখ্য প্রদর্শনী করেছেন এবং বহু পুরস্কার পেয়েছেন। ওনার লেখনী তো রয়েছে, ওনার কবিতা, অনেক বই বেরিয়েছে, অসাধারণ কবিতা ওনার। আমি গণেশবাবুকে একটু ডেকে নেবো। আমি একটু যোগেন্দ্রকে ডাকবো, একটুখানি দু কথা শুনবো যোগেন্দ্রার কাছ থেকে। কলেজে আসি আর আপনি 56-এ গিয়েছে। আচ্ছা, গণেশদার সঙ্গে পরিচয় তখন আমার মুখ্যমন্ত্রী পরিচয় কিন্তু হয়নি, কিন্তু গণেশদার নাম শুনতে পেলে দারুণ কাজ করেন, দারুণ ওয়াটার কালার। তখন বিখ্যাত কলেজের মধ্যে ওইগুলো চলছে ওয়াটার কালার। আর উনি একাডেমিতে প্রাইজ পেয়েছেন এবং যেটা পার্টিকুলারলি উল্লেখ করা হতো যে ডেভিড কক্সের ওপরে উনি তখন নেপালে গিয়েছিলেন, ঠিক তো? নেপালের মানে ল্যান্ডস্কেপের ছবি এঁকেছিলেন এবং সেইগুলো আমি তখন দেখেছি কয়েকটা, এবং একাডেমির যে অ্যানুয়াল শো ছিল তাতে দেখতাম। দেখার পরে যেটা আমি এখন বলি ইন্টারেস্টিং কথা, গণেশদার জানেন না, আমি গণেশদার ওই ধরনটা আমার খুব পছন্দ হয়েছিল। গভর্নমেন্ট আর্ট কলেজের একটা স্টাইল ছিল যে সবসময় হোয়াইট ছেড়ে দিয়ে হাইলাইটটা ছেড়ে দিয়ে একটা, ওই যেমন অজয় মুখার্জি যিনি মারা গেলেন, আপনাদের সিনিয়র ছিল, এক বছর জুনিয়র, সে খুব ভালো ছবি আঁকতেন, ওয়াটার কালার খুব ভালো ছিলেন। তো তার কাজ ছিল এরকম। তো আমাদের একটা স্টাইলই আছে হোয়াইট ছেড়ে দিয়ে ওয়াটার কালার করা, কিন্তু গণেশদার ছবিতে ঠিক সেটা ছিল না। উনি যেমন টোন, সেই টোনটাকে উনি
ওয়াটার কালারে ওই এক্সট্রা লাইন ছেড়ে উনি করতেন, সেইটা আমার পছন্দ হয়েছিল। আমি কয়েকটা ছবি ওই এক্সিবিশনে দেখেছিলাম এবং আমি তারপরে ডেভিড কক্স কাগজটা ছিল একটু প্রিন্টেড, বিদেশি কাগজ, তো সেইটা কিনে এনে আমি ওই গণেশদার স্টাইলে আমি কিছু ওয়াটার কালার করি এবং সেই ওয়াটার কালার কিন্তু আমার কাছে এখনো আছে, যেটা আমাদের এখানকার, আপনার কি মনে রয়েছে দেখতে। তো আমি এইভাবে আমার কেন পছন্দ হয়েছিল যে তার মধ্যে একটা নিবিড়তা ছিল এবং প্রত্যেকটা টোনকে যেমন দেখা যাচ্ছে সেই রকম টোনেই প্রথম থেকে মানে আঁকা, সেখানে এরকম ওই যে রং ছেড়ে দিয়ে ইয়ে করে তার মধ্যে একটা ফ্যাশনের মতো ছিল, সেইটার থেকে উনি বেরিয়ে এসে নিজের মতো করে এই যে ওয়াটার কালার করেছিলেন, এইটা আমার মনে হয় আর কারোর কাজে তখন বা যেমন অন্য কারোর কাজে ওরকম দেখা যেত না। এবং সেইটা আমি প্রথম ইনফ্লুয়েন্সড হই গণেশদার কাছ থেকে। কিন্তু যেটা সব থেকে আকর্ষণীয় গণেশদার অনুভূতি এবং ভাবনা, তার একটা যথার্থ মানে ব্যক্তিগত সংযোগ থেকে সেটা হয়েছে। ওনার জীবনের তো গতিবিধি যেটা আমরা জানি, তার মধ্যে পূর্ববঙ্গের যোগাযোগ, তার সঙ্গে এখানে আসা, তার মধ্যে একসময় খুব অসুবিধার মধ্যেও গেছে ওনার জীবন। তো সেই সবগুলো মানুষের আরো তাদের যে ভাবনা চিন্তাকে আরো গাঢ় করে তোলে এবং সেই জায়গা থেকে ওনার ছবির ক্ষেত্রে যে বিবর্তনটা ঘটেছে, একসময় ল্যান্ডস্কেপ বা অজন্তার ছাপ অনেক ছবিতে খুব গভীরভাবে ছিল, কিন্তু আস্তে আস্তে সেটা কেটে যায় এবং পরে উনি যে জায়গাটায় এসছেন সেইখানে দেখা যায় যে ফর্মের সঙ্গে একটা ব্যক্তিগত নেচারের সঙ্গে একটা যোগ আছে, স্ট্রাকচারের সঙ্গে যোগ আছে, সেইগুলো গভীরভাবে অনুভবের জায়গা আছে তার মধ্যে। এবং আমার মনে আছে, আমি একটা গণেশদা জানেন কিনা, গণেশদার একটা ছবি আমি কিনেছিলাম এবং বেনারসের ঘাটে, এবং আমার ছবিটা এত পছন্দ হলো, আমি তখন বললাম যে এটা আমি কিনবো। তো মজা হচ্ছে যে অন্য কোনো শিল্পী এইভাবে কেনে কিনা জানি না, কিন্তু আমি তখন, এটা অন্তত 15 বছর হবে, 15 বছর হয়ে গেছে, কিন্তু সেই ছবিটা ওই সময়, এখন আমি দামটা উল্লেখ করি কারণ আমি সেই দাম দিয়েও কিনেছি, সেটা 25 লাখ টাকা দিয়ে আমি কিনেছি। কিন্তু আমি ওইটা যখন আমার পছন্দ হয়েছে, আমি ছবিটা আমি রাখতে চাই, এরকম একটা ফিলিংস হয়েছে। এবং তার মধ্যে গণেশদার যে রঙের ব্যবহার, এবং সেখানে আবার একটা জায়গায় লাস্টের সাইড দিয়ে আবার কিছুটা পেস্ট করা আছে, এবং এই পেস্টটা এত সুন্দর ছবির মধ্যে একটা মানে অনুভব সৃষ্টি করেছে, যেটা আমি বারবার দেখি, সামনে গিয়ে একবার দেখি, আবার দূরে গিয়ে একটা দেখি। আমি যে একটা গঙ্গার ঘাটের উপর নির্ভর করে কাজটা করা, কিন্তু ছবিটা একটা অলৌকিক জায়গায় পৌঁছে যায়। তো গণেশদার সঙ্গে আমার এই প্রতিদিনের দেখা সাক্ষাৎ ঘটে ছবির মধ্যে দিয়ে। আমি গণেশদার ছবির ভক্ত সবসময়, এবং যার ফলে আর তার লেখা এবং তার কথাবার্তা সেগুলো শোনার জন্য আজকে এসেছি। নমস্কার। আজকে হলো আর্ট সম্বন্ধে আলোচনা করা। প্রথম কথা হলো হোয়াট ইজ আর্ট, কাকে আমরা আর্ট বলবো। যখন আমরা কলেজে পড়েছি, আমি কথা বলি, বারবার বলি, তখন কিন্তু এসব প্রশ্ন জাগেনি, জেগেছে অনেক অনেক পরে। যখন জীবন প্রায় অর্ধেক হয়ে চলেছে, তখন মনে হলো যে কেন আঁকি, হোয়াট ইজ আর্ট, ওয়াই আই পেইন্ট, কেন আমি আঁকি, এত কষ্ট স্বীকার করি কেন, অনিশ্চিত ভবিষ্যৎ, অনিশ্চিত, যেখানে অনিশ্চিতের পথে আমি কেন পা বাড়িয়েছি, খাওয়া নেই, দাওয়া নেই, অনিশ্চিত, চাকরি নেই, তবু মানুষ পাগলের মতো ছবি আঁকার জগতে চলে আসে কেন, আমি বা এলাম কেন, আমি কিন্তু হারিয়ে যাবার লোক, আমি এখানে বসে থাকার লোক নই। আমি এভাবে এসেছি, আমরা যেভাবে এসেছি, আমার দুই ক্যাম্পে ছিলাম,
রানাঘাট ট্রুপার্স ক্যাম্পে ছিলাম। সেখান থেকে আমাদের প্রাদেশিক যে সরকার আছে, প্রদেশগুলো আছে, তারা কিছু কিছু বিভিন্ন জায়গা দেয়, মানে থাকার জায়গা ব্যবস্থা করে দেয়, সম্মতি হয়। তখন সেই সরকারের মানে প্রদেশে আমাদের পাঠানো হয়। কিন্তু উড়িষ্যায় চলে যায়, কেউ মধ্যপ্রদেশে চলে যায়, কেউ বিহারে চলে যায়। তা আমাদের বিহারে পাঠানো হয়। বিহারে পাঠানো হয়েছিল মানে তার কিন্তু রিহেবিলিটেট করা হয়নি, ক্যাম্পে রেখে দেওয়া হয়েছিল। দীর্ঘদিন ক্যাম্পে থাকার পর তারপর কোথায় রিহেবিলিট করবে তাও আমি জানতাম না। আমি সেখান থেকে চলে আসি, একা একা চলে আসি। সেটা আমি এখন এই যে ওই বলার আর বিগত দিনের কথা বলার জন্য এখানে কিন্তু আসিনি। ঘটনাটা এই পরিপ্রেক্ষিতে আমি বলছি যে কেন আমরা এই কষ্ট স্বীকার করি। এইটাই আমি বলতে চাইছিলাম যে আমি এত কষ্ট স্বীকার করে এই আর্ট কলেজে শেখার জন্য আসলাম কেন, সেই টানে। তো এইটাই আর্টটা কি, তো আর্টটার সম্বন্ধে আমরা অনেক কিছু, কিন্তু এটা তো মানে কেউ সত্যিকারই বলতে পারবে না, কারণ এক একজনের এক এক মত। সুতরাং বিতর্কিত জিনিস, বিতর্কিত কথা, বিতর্কিত আলোচনা হয়। তো আমার যেসব ধারণা হয়েছে, আমি রবীন্দ্রনাথ পড়েছি। আমি যখন এখান থেকে অজন্তায় চলে যাই তখন আমার কাছে একটা বই ছিল, সেটা সঞ্চয়িত ছিল। তারপর ওখানে আমি গিয়ে বৌদ্ধ ধর্মের কতগুলো বই কিনি। একটা কিনি কুমার স্বামী দিবসবেলা বুদ্ধা। তারপর আমি ওখানে একটা ছোট লাইব্রেরি ছিল, তাতে বৌদ্ধ ধর্ম দর্শন। আমাকে ভাবিয়ে তুলে আমার পিছনে এই বইটি আমি কিন্তু যে সঞ্চয়িতা পড়তাম, একা ছিলাম তো, সঞ্চয়িতা পড়তাম, চিঠিয়ে পড়তাম, কিন্তু কবিতা মুখস্থ হতো না খুব। কিন্তু পেজে কোন পেজে কোন পাতায় লেখাটা আছে আমি সেটা বুঝতে পারতাম। তাতে আমার কি হয়েছে আমি জানি না, কিন্তু এই যে এরকম একটা ভাবনা এসেছে যে আমার এমন একটা মানসিক অবস্থা হলো যে আমি যেন পাহাড়ের উপরটাও দেখতে পাই। আমার এই জিনিসটা উপলব্ধি হয়েছিল যে I can see মানে opposite side of the mountain বা হিল টাইপের। আমি এই ধারণাটা আমার জন্য ছিল। কৃষির কারণে বুদ্ধির কথা বলে কথা। এখনো মনে আছে যখন বুদ্ধদেবকে কৃষি প্রশ্ন করলো শিষ্যরা, হোয়াট ইজ ট্রুথ, ট্রুথ কোথায়? তখন বুদ্ধদেব উত্তর দিচ্ছেন, in changing things there is constancy of law, and when the law is changed there is truth. মানে এই যে পরিবর্তনশীলটাকে মনে করে, কারণ সবকিছু পরিবর্তন হচ্ছে, সবকিছু ট্রান্সফর্ম, সবকিছু ট্রান্সফর্ম। আজকে আপনি ভাবুন, আমি যখন একটা শিশুকে কোলে নিই তখন আমার খুব ভালো লাগে, তার সঙ্গে একটা বেদনা বোধ থাকে। প্রতিটি মানুষের ভিতরে কিন্তু একটা বেদনা বোধ থাকে ছবি আঁকার সময়। এই বেদনা বোধ থেকে কিন্তু উৎপন্ন হয় আনন্দ। কিরকম, আমি যখন শিশুকে কোলে নিই, কোনো শিশুকে কোলে নিই বা নিজের সন্তানকে কোলে নিই ছোট অবস্থায়, তখন আমার ভালো লাগে এই জন্যই, অ্যাজ ইফ আই এম হোল্ডিং মাই সেলফ। তখন মনে হয় যেন আমাকে আমার ছোট বাচ্চাকে আমি কোলে নিয়েছি। আমার কথাটা বুঝতে পেরেছেন কি জানি না, আমার কথাটা বুঝতে পেরেছেন কি আমি জানি না। তখন মনে হয় অ্যাজ ইফ আই এম হোল্ডিং মাই সেলফ। আমি যে ছোট ছিলাম সেই অবস্থাটাকে আমি কোলে নিয়েছি। সেই অবস্থাতে আনন্দ হচ্ছে, তার সঙ্গে একটা কি হচ্ছে, বেদনা হচ্ছে। বেদনাটা হলেই পাস্ট একটা, আমি সেই বয়স আর নেই, আমি এখন বড় হয়ে গেছি। জন ডুয়ে বলে এখন ছিলেন, philosophy is said to be begin in wonder. এই ফিলোসফি ওয়ান্ডার থেকে তৈরি হয়। ফিলোসফি দর্শন যেটা ওয়ান্ডার থেকে তৈরি হয়, and ends in
আন্ডারস্ট্যান্ডিং, একটা আন্ডারস্ট্যান্ডিং শেষ হতে হয়। আর in case of art কি হয়, in case of art departs from what has been understood and ensuing one. It is a magic. It is an art magic. যেটা বোঝা গেছিল তার মধ্যে থেকে সে ওয়ান্ডারে নিয়ে চলে যায়। ওয়ান্ডারে যদি না নিয়ে যায় তাহলে কি? সাজেশন ইজ দ্য নিয়ারেস্ট শ্যাডো অফ ইনফিনিটি। এটা ওকাকুরা কথা। সাজেশনটা হলো নিয়ারেস্ট শ্যাডো অফ ইনফিনিটি, এটা ওকাকুরা বলেছিলেন। রবীন্দ্রনাথের একটা জায়গা পেয়েছি আমি, বই পড়তে পড়তে পাঠক কোনো একটি বিশেষ বই পড়তে পড়তে পাঠক কোনো একটি বিশেষ বাক্যে বিশেষ আগ্রহ বোধ করলে সেটার নিচে লাইন টেনে দেয়। আপনি বুঝতে পেরেছেন জানি না, পড়তে গেলে অনেক সময় আমরা লাইন টেনে দিই, যদিও সেই বাক্যের রচয়িতা সে নয়, তবু নিবিড় উপলব্ধির দ্বারাই তার প্রতি সে নিজের সত্য অনুভব করে। এমনি ভাবে বিশ্ব সংসারে যে বিষয়টিকে চিত্তের সত্য বোধ করি তার গায়ে এমন কিছু চিহ্ন দিতে চাই যা চিরকালে, সেই চিহ্নটি বলে আমার। এটা রবীন্দ্রনাথের কথা। Where mind moves, eyes follow. When eyes follow, mind follows. And where mind follows, there is rasa. Rasa means art. Navarasa. জানেন আপনারা সব নবরস, রসরস, রসর ভিতরে নবরস আছে। শান্তরস, রুদ্ররস, তারপর বৃহৎ রস, বীর রস, কত রস আছে, সিঙ্গার রস, 9টা রস আছে। আমাদের একটু ভাগ করে আছে। আমাদের ভীষণ রিচ, আমরা আমাদের তো জানি না। আমার দুঃখ অযোধ্যাতে ইলোরাতে একটা স্কাল্পচার আছে বলিয়াতে, সেখানে রাবণ তার 10টি মাথা হয়েছিল, 10 বার কেটে দিয়েছিল। তাহলে ওটা আঁকতে বলা হয়েছিল তাকে, মানে কার্ভ করা স্কাল্পচারটা। 9 বার মাথাটা কেটে দিয়েছে, আর 10th টাইম 10 বারের বার নিয়ে কাটছে। রাজা রাবণ নিজে গলাটা কাটছে, 9 বার কেটে দিয়েছে, 9টা মাথা পড়ে থাকবে, আর 10 বারে কাটছে। এটা যদি দা ভিঞ্চিকে আঁকতে দেওয়া হতো সাবজেক্টটা, তাহলে কি আঁকতেন তিনি? মাইকেল মেলকে দেওয়া হতো, তাহলে তিনি আঁকতেন কি? আর অযোধ্যায় কি আছে, ইলোরাতে কি করা আছে? ইলোরাতে কি করা আছে? দা ভিঞ্চি করলে কি করতেন তিনি? রিয়ালিজম অ্যান্ড ডিজাইনের ভিতরে অনেক কথা। ডিজাইন খুলে দেয় দরজা, রিয়ালিজম কিন্তু আড়াল করে দেয়। তোমার পিছনে কি বসে আছে আমি দেখতে পাচ্ছি না, এটা রিয়ালিজম। কিন্তু ইন্ডিয়ান আর্টে আমি দেখতে পাবো। তুমি যদি মিনিয়েচার পেন্টিং দেখো, তার মধ্যে কিউরিজম আছে। আমি জানি না সবাই দেখে কি ঠিক মতো, আমাদের কোথায় কোথায় শিক্ষার অভাব আছে। খুব ভালো করে যে ইন্ডিয়ান পেন্টিং মিনিয়েচার পেন্টিং যদি দেখানো হয়, তাহলে দেখা যাবে যে এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে ওই ঘর, ওই ঘরে ওই ঘরে কি হচ্ছে সবই দেখানো হচ্ছে। এটা তো একটা কিউবিজম যখন হলো, ওই যে একটা চেয়ারের পিছনটা দেখাচ্ছে, সামনেটা দেখাচ্ছে, উঠার তলাটা দেখাচ্ছে, সাইডটা দেখাচ্ছে, সব দেখাচ্ছে, সুতরাং আর চেয়ার থাকছে না, চেয়ার আর থাকছে না, তখন ডিস্টর্বেড হয়ে যাচ্ছে সে। কিন্তু এই জিনিসটা তো মিনিচার পেন্টিংয়ে আছে, কেউ বলছে অযোধ্যা পেন্টিং আছে, সেটা এইটা আমরা লক্ষ্য করি না। এই যে রাবণের কথা বললাম, দা ভিঞ্চি যদি আঁকতো তাহলে কি করতো? সে রিয়ালিস্টিক মাথার 9টা কাটা পড়ে আছে, কিংবা একটা ট্রেকে করতো, একটা সোনার ট্রেকে, হ্যাঁ, একটু বসিয়ে দেওয়া হতো, 4টে বড় বড় ধরো মাথা, একটা পথে আঘাত কিংবা সেরকম সাজিয়ে দিত। কিন্তু এখানে তা করেনি, এখানে করেছে কি ফ্ল্যাট দেওয়া,
শিবলিঙ্গ আছে, তার কাছকে গোল 1 2 3 4 করে কাটিয়ে দিয়েছে, মানে 1 2 3 4 5 6 7 8 9, মানে এরকম করে সাজিয়ে দিয়েছে। 9টা মালা যেন মালার মতন করে শিবকে সম্পূর্ণ সোনাটা গোনা যায় পরিষ্কার, কোনো আড়াল নেই, স্পষ্ট আর মালার মতো সাজিয়ে দিয়েছে। এইগুলো ডিজাইন করে কি স্পষ্ট করে, রিয়েলিজম করে কি অস্পষ্ট করে, রিয়েলিজম আড়াল করে, আড়ালে রাখে, অন্ধকারে রেখে যায়, সব কিছু দেখা যায়। দা ভিঞ্চির সাথে মাইকেলেঞ্জেলো খুব ঝগড়া হতো, জানো কি না? আর্টিস্ট অন আর্ট বলে একটা বই আছে আমাদের কলেজে, ওটা পড়েছিলাম। তাতে আমি দেখলাম মাইকেলেঞ্জেলো দা ভিঞ্চির বাইরে ঝগড়া হয়। মাইকেলেঞ্জেলো বলছে, তুমি একটা ছবি আঁকো, আমাদের তোমার ফ্ল্যাট সারফেস, আমরা মূর্তি করি, সেই চারিদিক দিয়ে তুমি দেখতে পারো, পিছনে যেতে পারো, আগে যেতে পারো, উপরে যেতে পারো, সব দিকে দেখতে পারো, তুমি মূর্তি বলছো। তখন দা ভিঞ্চি বলল, ইয়েস, কিন্তু তুমি চোখটি ভেবে বানাও, চোখ ইলিউশন তৈরি করো, চোখে তুমি গর্ত করে দাও, সেইটা কিন্তু ইলিউশন, চোখ তুমি বানাতে পারো না। দা ভিঞ্চি উত্তরে কি বলেছিল, যে চোখ যে আছে, চোখের মণিটা যখন বানাও তখন তুমি কিন্তু ওখানে গর্ত করে দাও, সেটা ইলিউশন তৈরি করো, অন্ধকার তৈরি করো, সেখানে কিন্তু ধরা যায় না, কিছুই করা যায় না, সব কিছু ঠিক আছে, কিন্তু সেখানে তুমি পেন্টিংয়ের মতো করো। তো এরকম ঝগড়া করতো বড়দের ভিতরে। যাই হোক, আমরা এখন যেটা বলছিলাম হোয়াট ইজ আর্ট, তো আমরা কিছু কিছু আলোচনা করলাম। আমি একটা লিখেছিলাম, বোধহয় এইসব সে পড়েছে, অনেকে পড়েছে, তার থেকে আমি আজকে আমি পড়ি, তাহলে এটা সম্পূর্ণ বিতর্কিত, কিন্তু আমি বিতর্কিতটা এটা নাও মানতে পারেন, কিন্তু আমি ভেবেছি জন্ম মৃত্যুর নিশ্চিত ঘটনা, জন্ম ও মৃত্যুর ভিতরে যে ব্যবধান, সেটা একটা ব্যবধান, সীমা, টাইম, এই মাঝের সময়টুকু যেমনি নিশ্চিত ব্যবধান, কেবলমাত্র জীবন ধারণের পরিচিত আশ্রয়ের সন্ধানে মানুষকে যেদিন এই ব্যবধানের প্রতিটি মুহূর্ত নিয়ত সংগ্রামের সম্মুখীন হতে হয়েছিল, সেই দিনও এই বিশ্ব প্রকৃতি যে আছে, এই বিশ্ব প্রকৃতি তার একটা ছন্দ আছে, লীলায়িত ছন্দ আছে। এই লীলায়িত ছন্দ প্রাণের আন্দোলিত সুর, প্রাণের আন্দোলিত সুর, স্পন্দনের ভঙ্গি, বিস্ময়ে লেখাপাঠ ও সঙ্গীত, এবং অর্থাৎ সঙ্গীত নৃত্যের চিত্রে লীলাক্রমে বিকশিত হয়। মানে আমার মনে, আজকে আমি যদি বলি, আমি এসব রাজনীতিক দিক বলতে পারবো, আজকে হয়তো আমরা মাথার ভিতরে কোনো বার্ডেন না থাকে, মাথায় যদি আমার বার্ডেন না থাকে, মানে চিন্তার দ্বারা আমি বোঝাই হয়ে না থাকি, আমি উন্মুক্ত চিন্তায় ধরা যাবি। আজকে মিউজিয়াম বিল্ডিংয়ে যদি ঢুকি, মিউজিয়াম, আমাদের যে মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামে ঢুকলে একরকম রেসপন্স হবে। যদি তুমি কোনো চিন্তায় আবদ্ধ না থাকো, একরকম রেসপন্স তুমি ফিল করবে। আর তুমি টাটা সেন্টার বিল্ডিংয়ে ঢুকলে, টাটা সেন্টার বিল্ডিং যেটা করেছিল আজকে, সেই বিল্ডিংয়ে ঢুকলে আরেক রকম রেসপন্স পাবে। তারও তো কারণ আছে, কারণ ইন্ডিয়ান মিউজিয়ামটা সম্পূর্ণ কনস্ট্রাকশন যে হয়েছে, তার বিল্ডিং যে দেয়াল, পিলার, সব কিছু লোড দেয়াল, মোটা মোটা পিলার, দেয়াল আর মোটা পিলার, সব কিছু লোড দেয়াল করে ওই লোড দেয়ালিং বিল্ডিংয়ে ঢুকো, ওই রকম একটা ফিলিং আসে। আর টাটা সেন্টারে ঢুকে ওটা লোড দেয়ালিং নয়, ও তো কনস্ট্রাকশন করে পিলার তৈরি হয়ে গেছে, পার্টিশন গুলো দেওয়া হয় ক্লোদিং, ওটা বলে ক্লোদিং, জাস্ট
পার্টিশন করে ঘর বানাইতে হচ্ছে, সেটা প্লাইউড দিয়ে করে দেওয়া যায় বেয়াদে না করে। সুতরাং ওই বিল্ডিংয়ে ঢুকলে একরকম ফিলিং হবে, একটা মাটির ঘরে যদি ঢুকো তুমি একরকম ফিলিং হবে। সেই রকম তুমি আজকে যদি অযোধ্যা গুহার ভিতরে ঢুকো তো আরেক রকম ফিলিং হবে, পাথরের গুহায় ঢুকলে আরেক রকম ফিলিং হবে। এই যে ফিলিংটা হয়, চিন্তাটা হয়, সেটা হলো ওই ওই জায়গাটার রেসপন্স, জায়গার রেসপন্স আছে। সুতরাং ওটার আমাদের মতো ছাপ পাই, অস্বীকার করতে পারি না। এই বিশ্ব চরাচরে সব কিছু আছে, সব কিছু ইন মুভমেন্ট। সেই সময়ও এই যে বিশ্ব চরাচরে একটা লীলায়িত ছন্দ আছে, সেইগুলো কিন্তু ওদের স্পর্শ করে। কীভাবে স্পর্শ করেছিল? করছিল এবার নাচতে আরম্ভ করলো, ট্রাইবালরা নাচতে যেতে আদিবাসীরা নাচতে আরম্ভ করলো, গান গাইতে আরম্ভ করলো। কী করে শিখলো? যেভাবে করুন, গান গাইতে শিখলো, হাত দোলাতে শিখলো, নাচতে শিখলো, এইগুলো সবই কিন্তু বিশ্ব চরাচরে লীলায়িত ছন্দের ভেতরেই তাল মেলাতে চেয়েছে, এর বাইরে যেতে পারে না। তাই আমি এখানে বলতে চেয়েছি যে তারা এইভাবে আমরা স্পন্দনের ভঙ্গি, বিশ্বরেখাপাত, সঙ্গীতে, নৃত্যে, কীর্তি, অমিলাক্রমে বিকশিত হয়। যা অনিশ্চিত তাকে ধারণ করে যেন নিশ্চিত জীবন আছে। তাই বহুরূপে বহু ভঙ্গিমায় বিচিত্র স্বরধ্বনিতে বিকশিত হয়। নিশ্চিতের মাঠে যেন অনিশ্চিতের সুর বাজে। আবার এই অনিশ্চিতই আমার সঙ্গে অন্যের মাঝে বিভিন্নতার মাধুর্য আনে। এইভাবে বিশ্ব চরাচরের মাঝে স্পন্দায়িত ছন্দের মতো পরিপূর্ণ পানের স্পর্শ আছে, যার ছোঁয়ায় আমরা শিহরিত হই। শিল্প হল সেই শিহরণের অভিজ্ঞতা। এইভাবে যেদিন অমূর্ত ধ্বনিগুলি প্রথম একটি নির্দিষ্ট রূপরেখায় আকারগ্রস্ত হয়। এই যে সাংঘাতিক ধ্বনি আকারগ্রস্ত হচ্ছে, আজকে যে আমরা কথা বলছি এটা ধ্বনিকে আকারগ্রস্ত করা হলো। এইভাবে লিখি, ইংরেজিতে এইভাবে লিখে, অন্য ভাষায় অনেক ধ্বনি আকারগ্রস্ত হল। তো ধ্বনি আকারগ্রস্ত সাংঘাতিক কথা। মানে অমূর্ত ধ্বনিগুলি প্রথম একটি নির্দিষ্ট রূপরেখায় আকারগ্রস্ত হয়, সে যেন মানুষের পরম আবিষ্কার। আমরা সেই থেকে জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য জগতের মতো ঐশ্বর্যশালী সাম্রাজ্যের অধিকারী হলাম। আমাদের ভাবনার ভুবন ভরতে থাকলো আমাদের বিচিত্র জীবন প্রবাহ। আমার ভাই, বোন, বাবা, মা, যাই হোক আরো আত্মীয় স্বজন, বিশেষ করে আমার ভাই, বোন, বাবা, মা, তার সাথে আমার কতগুলো মিল থাকে। কি মিল? এই যে কথাবার্তা বলার ঢং, কথাবার্তার আওয়াজের ধ্বনি, কিংবা আমার ডেলিভারি, আমি হাত নাড়ছি, আমার ভাইও এরকম হাত নাড়ে, হ্যাঁ, আমার বোন এরকম হাত নাড়ে। এই কোথায় যেন একরকম মিল থাকে, একটা জায়গায় মিল থাকে না। মানুষের দর্শন, নিজের দর্শন, আমি আমার জীবনবোধ আমার ভাইয়ের সাথে মেলে না, আমার বাবার সাথে মেলে না, আমার মার সাথে মেলে না। আমি ভীষণ ইন্ডিভিজুয়াল, সেখানে আমি ভীষণ ইন্ডিভিজুয়াল। তুমি দেখো নিজেকে ভেবে, তুমি ব্যক্তিগতভাবে তোমার মার সাথে তুমি আদলে মিল আছে, সব কিছু মার মতো, কিন্তু তুমি মার মতো নও। তোমার জগৎ আলাদা, তুমি জগৎ আলাদা বলে তুমি ভিন্ন। সুতরাং এটা আমি মনে করি। আজকে আমাকে একজন বললো, বিপদ কেন কি সহজ হয়ে বোঝান, আমি বললাম আচ্ছা আপনি এখনই মার কথা ভাবুন তো, মার কথা মনে পড়ছে। মার চোখে, মার কিন্তু মুখটা সহজে মনে পড়ে না, মহাদেব মুখে ভাসে না, কিন্তু তৎক্ষণাৎ কি ভাসে? মাতৃত্ববোধ,
মা বললেই মাতৃত্ব বোধ, মা বললেই মাতৃত্ব বোধের ভাব, এই বোধটা হলো অ্যাবস্ট্রাকশন, বিমূর্ত, এই তো আকার নেই, এই বোধের কোনো রূপ নেই। আজকে আমি খুব ভালো কথা, আমি কি মেয়েকে ভালোবাসি, মেয়েটি বর্তমান মূর্ত তো, কিন্তু ভালোবাসি বাস্তবিক কথাটা অমূর্ত, ভালোবাসি কথাটা দেখা যাচ্ছে। সুতরাং কিছু জিনিস আছে দৃশ্যমান, কিছু আছে অদৃশ্যমান, কিছু জিনিস আছে দেখা, কিছু আছে অদেখা, কিছু জিনিস আছে উপস্থিত, কিছু জিনিস আছে অনুপস্থিত। যাই হোক, এই যে যারা এই যে দেখা অদেখা, উপস্থিত অনুপস্থিত, এই দ্বন্দ্বে দ্বন্দ্বায়িত হয়, উপস্থিত অনুপস্থিত, অনুপস্থিত থেকে উপস্থিত থেকে এই দ্বন্দ্বে দ্বন্দ্বায়িত হয়, তারা কিন্তু কিছু লেখে বা ছবি আঁকে, বাকিরা লেখে, যারা দ্বন্দ্বায়িত হয় তারাই করে। লিখেছিলাম the following words may deal with the piece of good work, good artwork. এটা হলো মিশন থাকবে, মিশন তো হতেই হবে, you should have mission. মিশন থেকে ভিশন থাকবে, ভিশন থাকলে অবজারভেশন শুরু হবে, অবজারভেশন শুরু হলে ইন্টেনশন তৈরি হবে, আরো ইন্টেন্সিফাই হবে, তারপরে হবে তোমার অ্যাডমিশন হবে, এই কোয়ালিটি থাকলে তুমি অ্যাডমিশন হবে, অ্যাডমিশন হলে তুমি ভিতরে ঢুকবে, পেনিট্রেশন, তখন পেনিট্রেশন যখন হবে তখন ইন্টিমেশন তৈরি হবে, ইন্টিমেশন তখন তৈরি হয় কার সাথে, আমি যতক্ষণ না ঢুকছি, তারপরে ইন্টিমেশন হলে কানেকশন শুরু হবে, কানেকশন শুরু হলে হবে কি অবজেকশন, নেগোসিয়েশন শুরু হবে, নেগোসিয়েশন, তার সাথে নেগোসিয়েশন শুরু হবে, গাছের সাথে, পাতার সঙ্গে, মাটির সঙ্গে, জলের সঙ্গে নেগোসিয়েশন শুরু হবে, মানুষের সঙ্গে সব কিছু। তারপর নেগোসিয়েশনের সঙ্গে অবজেকশন হতে পারে, আমি অবজেক্ট করছি, রিজেকশন হতে পারে, নিগেশন হতে পারে, নিগেশন আমি নিই না, তারপর সিলেকশন হতে পারে, তারপর অ্যাটেনশন ড্র করলো, অ্যাটেনশন ড্র করলো ইন্টিগ্রেশন হতে পারে, ইমাজিনেশন উঠে করবে, তখন ইমোশন আসবে, ইমাজিনেশন হলে স্মল ইমোশন আসবে, পারসেপশন গ্রো করবে, পারসেপশন পরে ইনটিউশন গ্রো করবে, ইনটিউশন, তারপর সেন্সেশন, ইনটিউশন হবে, সেন্সেশন, তারপর প্রিপারেশন শুরু হবে, তারপর ইমপ্লিমেন্টেশন, তুমি ইমপ্লিমেন্ট করবে, ইমপ্লিমেন্ট করলে ইনভেনশন শুরু হবে, ইমপ্লিমেন্ট না করলে ইনভেনশন হয় না, ইনভেনশন হবে, তারপর ডিস্টরশন হবে, অ্যাবস্ট্রাকশন হবে, রেস্টোরেশন হবে, প্রিজার্ভেশন হবে, ইডিয়ালাইজেশন হবে, ক্রিয়েশন হবে, প্রেজেন্টেশন হবে, ট্রান্সমিশন হবে, এক্সপ্রেশন হবে, পার্সুয়েশন হবে। এই পার্সুয়েশন ইজ দ্য লাইফ, দিস ইজ উই হ্যাভ টু পার্সু, এছাড়া আর কোনো গতি নেই। আমি একদিন না এসব বসে বসে লিখতাম, এটা কোনো কিসের কবিতা নয়, এইটা আমি ছোট সংক্রান্তের ব্যাপারে লিখতাম। আমি বলি আয়, আসে না, আমি বলি আয়, ও আসে না, বলি আসিস না, পিছনে ওর স্পর্শ করে। আমি না, এইগুলো কিন্তু কবিতাটা বিশেষ নয়, এটা কোনো প্রেমের কবিতা নয়, এটা হলো আমার ছবি আঁকার জগতের কবিতা। আমি সমগ্র যেমন দেখি, পিছনে তেমনই দেখি, উপর নিচ চতুর্দিক আমার চোখে ভাসে,
আমি নক্ষগ্রস্ত পথবালা দিশেহারা, অন্ধকারে বন্দি আলো, আমি দেখি কারোর আলো, তুমি যদি জ্বালাও প্রদীপ হারায় আমার আলো। এই যে এসব ছবি সংক্রান্ত। আমি যখন দেখি তোমাকে দেখি না, আমার এই সমুদ্রে দাঁড়িয়ে থাকি। আমি অযোধ্যা থেকে ফিরে এসে প্রথম বিপদে পড়লাম অযোধ্যা এই বম্বে এই চাকরিতে ঢুকে। আমি দেখলাম যে আমি কিছু জানি না। মাস্টারি করতে গেলে আমার যে পড়াশোনা দরকার, জানা দরকার, আমার কিছু জানি না। শেষের দিকে অক্টোবরে আমি আমি যখন বম্বে ট্রান্সফারে জয়েন করি, তখন আমি দেখলাম যে মাস্টারি করাটা ভীষণ কঠিন, ভীষণ কঠিন। তখন আমাকে নিজেকে তৈরি করতে হবে, আমাকে অনেক কিছু জানতে হবে। আমি তখন ইতিহাস জানি না। আমি না ড্রাইগ্রাম করে দেখাচ্ছি যে কীভাবে আমি ভাবতাম। কলেজে ঢুকে আমি রাত্রি করে খালি ভাবতাম যে কী করে নেচারের সঙ্গে আমরা সম্পৃক্ত, নেচারের সাথে কীভাবে সম্পৃক্ত। একটা ভার্টিক্যাল লাইন একটা গাছে আছে, একটা হরিজন্টাল লাইন গাছে আছে, সব গাছের ভিতরে, নেচারের ভিতরে আছে। এই যে সমান পৃথিবী, যদি সমান এটাকে পৃথিবীকে মনে করি এটাকে সমান, তাহলে পৃথিবীর উপর নেই এমন তো নয়। সমান একদম কাচের মতো নয় পৃথিবী, তাই না? কিছু আছে, ঠিক যে সেন্টারে যদি একটা এরকম মনে যেন কিছু আছে, কিন্তু এই সেন্টারে আছে কিংবা একদম শেষ উপরে চলে গেছে তাও নয়। একটা সীমা আছে, একটা গাছের সীমা আছে, পাহাড়ের সীমা আছে। তখন যদি এটা মাঝে আছে, কিন্তু একদম মাঝে থাকে কোনো জিনিস আমার ধারণা নেই। আমরা শুধু দেবতার মূর্তিকে মাঝে বসাই। তুমি দেখবে দেবতার মূর্তি সবসময় কিন্তু সেন্টারে থাকে, এইরকম সেন্টারে। তাকে কখনো সাইডে বসানো দেখা যাবে সেন্টার। এই পৃথিবীর এই যে বেস লাইন যদি হয়, এই বেস লাইনের ঠিক মাঝখানে এরকম যদি লাইন যদি স্ট্রেট উঠে যায়, এটা কিন্তু ঠিক মনে ধরছে না। মনে ধরছে কিরকম, এটা যদি বিনালে যদি ওঠে তাহলে যে মনে হচ্ছে যেন ঠিক ন্যাচারাল। সেন্টারে নয়, সেন্টারের ধারণা কম, কিন্তু আবার এইটা যে সমান উঠে যায় তা নয়। এটা যদি আমরা ছেদ করি, ছেদ মানে এটা ছেদ করছি, মানে এটা শেষ, তাহলে দেখবেন এই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 1 নম্বর 3 নম্বর থেকে এটা ভালো আছে। আচ্ছা, আবার এটা যে এরকম গেছে, এখান থেকে এইরকম থেকে খুব ন্যাচারাল মনে হচ্ছে, খুব ন্যাচারাল। 4 নম্বরটা খুব ন্যাচারাল মনে হচ্ছে, খুব ন্যাচারাল। তারপরে যদি 5 নম্বর করি, সবচেয়ে ভালো ডিজাইন, সবচেয়ে ভালো ডিজাইন। তার মানে রিয়েলিটির সাথে মিল, কারণ দিস ইজ রুটেড। এই পৃথিবীর ভিতরে উপরে নয়, ভিতরেও আছে। এই যে জিনিসটা, এই জিনিসটা হলো রিয়েলিটি যেটা আছে, রিয়েলিটির সঙ্গে আমিও শূন্যে ডিগবাজি খেতে পারি, খাই লোকে কত রকম ডিগবাজি খায়, জানে পৃথিবীটা বেশটা আছে তবে ডিগবাজি খায়, জানে আমি এখানেই দাঁড়াবো। যদি না থাকতো তাহলে ডিগবাজি খেতে হতো, তাই না? তাহলে আমি দেখছি যে এই জিনিসটা সবচেয়ে ভালো লাগছে। এই 4 নম্বর 5 নম্বর সবচেয়ে যেন রিয়েলিস্টিক। এখন এই জিনিস গেল, এই যে গাছপালা পৃথিবীর জন্য দেখি, তার ভিতরে কি দেখি, একটা
এরকম লাইন দেখি, এই তো একটা স্ল্যান্টিং লাইন, একটা ভার্টিক্যাল লাইন দেখি, একটা ক্রস দেখি, একটা পিরামিড দেখি, একটা গোল দেখি, একটা দেখি, এটা দেখি, এটা স্ল্যান্টিং লাইন আছে, গাছের স্ল্যান্টিং লাইন আছে, এরকম ভার্টিক্যাল লাইন আছে, এরকম ক্রস লাইন আছে, এরকম পিরামিড। আপনি কিছু ঢালুন, মাটি ঢালুন, এরকম পিরামিড, পাহাড় এরকম, তাই নাকি? আপনি কিছু ঢালুন, আপনি উপর থেকে দেখবেন এই শেপ, তাই নাকি? এটা ন্যাচুরাল। গোল লিকুইড তরল জিনিস নিচে ঢাললে গোল হবে, উপর থেকে কিছু ঘুরিয়ে পড়ে যেটা গোলাকার হবে। আর এইটা হলো ওয়েভ, জলে এরকম ঢেউ খেলে, ধানের ক্ষেত্রে যখন ঢেউ বাতাস চলে তখন এরকম ঢেউ খেলে। সুতরাং এরকম ঢেউ আছে, কিন্তু কতগুলো জিনিস আমরা দেখি না। সেটা হলো স্কোয়ার, রেক্টাঙ্গল, এই দুটো জিনিস আমরা কিন্তু দেখি, সহজে দেখি। উই মেক, আমার টেবিল বানাই, ঘর বানাই, সব কিছু বানাই, কিন্তু নেচারে নেচারে আছে কোথায়? পাহাড়ে কিউবিক্যাল ফর্ম সেখানে পাওয়া যায়, সেখানে স্টোনে আছে, স্টোনে আছে, কিন্তু ওগুলো কমন দেখ, অভ্যস্ত নেই। অভ্যস্ত এগুলো অনভ্যস্ত। এটা অনভ্যস্ত দুটো ফর্ম, এটা হলো অভ্যস্ত ফর্ম। এই অভ্যস্ত অনভ্যস্ত ফর্মের ভিতরে এই ফর্মটাকে যদি আমি ফেলি, তাহলে কি দাঁড়াচ্ছে? এসে কিছু এই যে এই ফর্মগুলোকে নিয়ে যদি স্কোয়ার হলো, ওটা স্কোয়ার হলো, স্কোয়ার হলো, স্কোয়ার একটা হয়নি। এখন এই ভার্টিক্যাল ফর্মটা এইটা এখানে দিলাম, এইটা ক্রসটা এখানে দিলাম, পিরামিডটা এখানে দিলাম, গোলটা এখানে দিলাম, এই যে দলটা স্ল্যান্টিং যেটা পাহাড় দিলাম। যে কোনো লোককে আমি ঘাড়ের ভেতরে যারা কাজ করে তাদের জিজ্ঞেস করছি, সাধারণ লোককে জিজ্ঞেস করছি এটা ইম্পর্টেন্ট, যে গাছ, তাল গাছ, এটা পাহাড়, এটা সূর্য, এটা জল, এটা পাহাড়, এটা খোঁজা। খোঁজা মানে নিজেকে খোঁজা। আমি নিজেকে খুঁজি আমার ছবিতে, প্রত্নতত্ত্ববিদের মতো খনন করি নিজেকে। প্রত্নতত্ত্ববিদ বই তো আর্কিওলজিস্ট মাটি পরি করে বের করে। তো আমি কে আমি সেওয়ান নদীর মতো এখনো প্রবহমান, ধাবিত নিরন্তর চ্যুতি বিচ্যুতি প্রস্থানের পথে, চক্রবর্তী বিবর্তনের আবর্তনে। কোন শিশু সন্তানকে বুকে তুলে নেওয়ার মধ্যে যেমন আমি আমাকেই কোলে নিয়েছি, এমন একটি সুখানুভূতি জড়িত বেদনার সুর বাজে, বলেছি যেটা সুর বাজে, তেমনি আমি চলেছি আমারই সন্তানে চলেছি। বেদনা হতো এমন সুরধ্বনির মধ্যে দেখি কোথাও বিচ্ছেদ নাই। রবীন্দ্রনাথের অচিন্তনীয় জীবন, সেই কবে জন্মেছিলাম ব্রহ্মপুত্র নদীর পাড়ে, যার অববাহিকায় প্রকৃতির সঙ্গে মানুষের যে সম্পর্ক, আমি এই সম্পর্কে হদিস খুঁজি। প্রদীপের আলো, প্রজ্জিত আলোয় তেল
চলতি আধারের সমৃদ্ধ ক্রিয়ার মতো পৃথিবী আমার কাছে জেগে উঠে উন্মুক্ত আকাশের নিচে নদীর তীরে বয়ে যাওয়া হাওয়ার মতো হাটের গানের সুর খুঁজি চলেছি যোগ বিয়োগ গুণ আগের মতো সম্পর্ক যৌবনের সন্ধান। আমার কাছে যোগ জন্ম বিয়োগ মৃত্যু গুণ উৎপাদন ভাব বন্টনের মতো দেখা যায় চারিদিকে। এই অনন্ত দ্বীপ চক্রবালে আমি আমার হদিশ পাই না, খুঁজে বেড়াই নিজেকে কিনারে ঘেঁষা নদীর তরঙ্গিত আন্দোলনে, খাল দিয়ে হাওড়ের মতো জলাভূমিতে, শুকিয়ে যাওয়া কোন জলাশয়ের হাট ছাড়া চুলকির আস্তরণে স্পন্দিত জীবনের সন্ধান। যেখানে বাবা ছিল আগে সেই জলা শুকিয়ে গেছে, মাটি পড়ে গেছে, ফেটে গেছে। সেদিন আগে সেই জলজ গাছ ছিল, মাছ ছিল, পোকামাকড় ছিল, এখন নেই। বিদ্যুৎ তারা মাটিটা ফেটে রয়েছে, কিন্তু সেখানে ছিল, প্রাণ ছিল, সেখানে নেই। কিন্তু মনে তো পড়ছে, মনে যখন পড়ছে তখন তো অস্বীকার করতে পারি না। এই যে সত্যির চিহ্ন, আগে ছিল এইরকম, এটা গ্রামের চিহ্ন। এই গ্রামটাকে রিফ্লেক্ট করা হয়েছে। আগে যখন মানুষ একসঙ্গে বাস করত, একটা দলে বাস, এটা দলের তার সর্দার হতো, সেই তারা তাদের একটা নিজস্ব দেবতা তৈরি করছে, তারা পুজো করত। এবং মাঝখানে একটা বোধি বৃক্ষ থাকে। এই বোধি বৃক্ষ শুধু বুদ্ধদেব যে তার নিচে বসে জ্ঞান পেয়েছেন বলে বোধি বৃক্ষর নাম তা নয়, কিন্তু বোধি বৃক্ষ নামটা অনেক দিন আগের থেকে চালু। কারণ যখন গ্রামের ভেতরে এই বোধি বৃক্ষ যে থাকে, বড় বড় বোধি বৃক্ষ, বট গাছ, অশ্বত্থ গাছ, তার নিচে বৃদ্ধি করা থাকে। গ্রামের লোকেরা কিন্তু বসে, আর দূর দূরান্ত থেকে লোকেরা হেঁটে যখন আসতো একটা গ্রাম থেকে আরেকটা গ্রাম, আরেকটা জায়গায় যাবে বলে, তখন ওই জায়গাটা বিশ্রাম নিত, ছায়া, ওই ছায়া বিশ্রাম নিত। বিশ্রাম নিলে হতো ওই গ্রাম থেকে একজন আসছে, ওই গ্রাম থেকে একজন আসছে, এই গ্রাম থেকে আসছে, তখন কথাবার্তা হতো। ও, আপনি এখানে এই গ্রাম থেকে এসছেন, আচ্ছা, আমি তো জানি না ওখানে কত দূর, এরকম। তারপর ধর্ম দেশন হতো, ধর্ম কথা নিয়ে আলোচনা হতো, শুরু করে জ্ঞানোদয় হতো, বোধোদয় হতো। বোধোদয় হতো বলে ওর নাম হলো বোধি বৃক্ষ। এখন এই চিহ্নটা এইখানে হতো, সেই বোধি বৃক্ষ। এইখানে গ্রাম, গ্রাম, এইটা রাস্তা তো বেশ কিছু রাস্তা, রাস্তা। এই রাস্তার পথে একটা বস্তি, একটা গ্রাম, একটা দল বাস করছে, এখানে চাষবাস করে, তারা পশুপালন করে। তার জায়গায় আরেকটা জায়গায় অনেক দূরে আরেকটা দল থাকে, তারা করতো কি, অনেক সময় তাদের কথা বলে আরেক জায়গায় লুটপাট করতো, বা ছাগল নিয়ে যেত, গরু নিয়ে যেত, খাবার দাবার নিয়ে যেত। তখন এরকম হতো। তখন এটাকে কি করলো, এটাকে ক্রস চিহ্ন, এটা সহজে ভিতরে ঢোকা যায়, এখানে এখানে সহজে আসা যায়, সহজে আসা যায়। এইখানে করলো কি, এই রাস্তাটা এগিয়ে আমরা এখানে পৌঁছতে গেলে এখানে ঘুরে যেতে হতো। এটা স্বস্তিক চিহ্ন, অনেকটা এর থেকে স্বস্তিকতে থাকতে পারত, যার জন্য স্বস্তিক চিহ্ন। এখন তারপর স্বস্তিক চিহ্ন করার পর এরা করতো কি, পরের প্রতিকারে কি হলো, ফোর্টিফিকেশন করতো, মাটি দিয়ে করতো, এবং বলতো যে তুমি গ্রামের লোককে বলা থাকতো, সরকারকে বলতো যে প্রদক্ষিণ করবে, প্রদক্ষিণ করবে, প্রদক্ষিণ করলে তুমি দেখতে পাবে যে কোনো লোক দূর থেকে আসছে কিনা, তাহলে তুমি ভিতরে খবর দিতে পারবে। সেই জন্য প্রদক্ষিণ করা হতো। আমরা মন্দির প্রদক্ষিণ করি ওই জন্যই মন্দির প্রদক্ষিণ করি, ওর থেকে এসেছি মন্দির প্রদক্ষিণ করা, ওই যে বাঁচার তাড়াতে। তো সুতরাং এই চিহ্নগুলো যে মানে বলবো কি, যে জীবন থেকে উৎপন্ন। হাত জোর করে মানে কি, হাত জোর করে মানে হলো
আমি নিষ্ক্রিয় হচ্ছি, হাত দুটিতে কাজ করি, হাত দুটিকে সেদিয়ে যাও, নিষ্ক্রিয় হচ্ছি। তো আপনার কাছে আমি নিষ্ক্রিয় হচ্ছি, আপনি দেবতার কাছে আমি নিষ্ক্রিয় হচ্ছি, ক্ষমা প্রার্থনা করছি, আমি নিষ্ক্রিয়। আমি যদি বেশি নিষ্ক্রিয় হতে চাই সাষ্টাঙ্গ প্রণাম করব, তাই না? তো এই জোড়া লাগানোতে হাতটা তো নিষ্ক্রিয় হওয়া। আমি একবার লিখেছিলাম কবিতা, তোমার যা কিছু আমায় দিও, তোমার যা কিছু আমায় দিও, তরল কাঠিন্য বায়বীয়, তোমারই অস্তিত্বে আমি বাঁচি, অভ্যাসের দাস থেকে, অভ্যাসের দাসত্ব থেকে উদ্ধারীয়, মুক্তি সেও বন্দী হতে চায়, বন্দী থাকে মুক্তির প্রত্যাশায়, মিথ্যার অবস্থানে সত্যের প্রকাশ, সত্য থাকে মিথ্যায় লুকিয়ে, আমার সত্য মিথ্যায় একাকার করে দাও। যদি এই বিয়োগ চিহ্নটা বিয়োগ করি, বিয়োগ মানে কমিল, তাহলে যে লোকটি দাঁড়িয়েছিল সেই লোকটি এমনি মানে শুয়ে গেল, আগে এরকম ছিল এখন এরকম হয়ে গেল, তার মানে অরিজেন্টাল হয়ে গেল। তখন হলো কি, এই যে মৃত্যুর সামনে এসে দাঁড়ায় জন্ম, আমরা যখন দেখি মৃত্যুর সামনে এসে দাঁড়াচ্ছে, হ্যাঁ, মৃত্যুর সামনে এসে দাঁড়ালো জন্ম, যোগ হয়ে গেছে। এই যে আমরা যদি 10 জন লোক থাকতো এক জায়গায় দাঁড়িয়ে, একজন মরে গেল, নটরি, তারপর আরেকজন বাচ্চা হলো, তারপর মনে হলো যে কোথায় হলো মৃত্যু, একজন মরে গেছিল অরিজেন্টাল লাইন, তার উপরে সে দাঁড়ালো, দাঁড়ানোর জীবন্ত, আর এইভাবে শুয়ে পড়েছিল মৃত। তো এগুলো আগে খুব যখন কম ছিল লোকে তখন ধরা পড়তো এটা। আজকে আমরা যদি 50 জন একসঙ্গে থাকি, তাদের তো একজন যদি মারা যায়, ঠট করে মনে হয় একজন শুয়ে পড়েছে, তারপর একজন জন্ম দিল, তখন মনে হয় মৃত্যু, যে লোকটা জন্ম হয়েছে তারপর জন্ম, এরকম মনে হয়। তাহলে এই লোক যেটা সামনে এসে আরেকটা চিহ্ন যখন আসছে, জন্ম হচ্ছে, যোগ চিহ্ন হলো সেই জন্মের। তারপর জন্ম মৃত্যু, জন্মের চাইতে মৃত্যুর চাইতে জন্মের আধিক্য বেশি, যাই সংখ্যায় বাড়তে লাগবে, তাহলে মাল্টিপ্লাই চলতে আরম্ভ করবে, তখন এটা চক্রবর্ত হয়ে যাবে। চক্রবর্ত হলেই কি হলো, আমরা শুনি সংঘাতিক, সংঘাতিক হলে ঝগড়া জাতি জঞ্জাল বিরোধ, এই মতভেদ শুরু হবে। কি হলো, এই যে হরিজন্টাল লাইনটা, এইটা হলো মৃত্যু। আমি জানি না, যে মৃত্যুকে জানি না, যেটা জানা নেই, মৃত্যু সম্বন্ধে যেগুলো জানা, এই যে হরিজন্টাল লাইন টানা হচ্ছে, হরিজন্টাল লাইন টানার পর এই হিন্দুজন মানুষের মাথা, এই উপর থেকে দেখা মাথা আর এইটা হলো মাথা, দুটো বিন্দু এখানে এসে গেছে। সুতরাং এই মৃত্যুর এপারে এই দিকে, এপারে জানি না কে কোথায় গেল, সুতরাং ডিভিশন। এটা হলো মৃত্যু, জন্ম, উৎপাদন, ডিভিশন। প্রশ্নটা হচ্ছে যে আর্টের সঙ্গে মোরালিটির কোনো সম্পর্ক আছে কি? মোরালিটি না থাকলে আর্ট হবে না। প্রথম কথা মিথ্যার কোনো আশ্রয় নেই, মিথ্যা দিয়ে কোনোদিনই কাজ হবে না, ছবি আঁকা যাবে না। আমি মিথ্যার কথা বলছি, যুদ্ধর কথা তো আপনি বললেন, তাই আজকে যদি খুব বিপদে পড়ি আমরা, তো আমরা যুদ্ধতে নাম, আমিও অস্ত্র ধারণ করবো। যখন শিশুকে আপেল খাওয়ায়, শিশুটির ভার বাড়ানোর কথা ভাবে, কোনো অসুস্থ পরিজনের সেবায় তার সুস্থ হয়ে ওঠার কামনা থাকে। অসুস্থতার মৃত ব্যক্তির পাশে পরিত্যক্ত আপেলটির দিকে তাকালে মনে বেদনা মিশ্রিত রসের সঞ্চার হয়। আবার এই আপেলটি কোন দেবতার নাম উৎসর্গিত প্রসাদের আরেক ভাব।
এইভাবে আমাদের মানসিক অবস্থার সঙ্গে আপেলটির ভিন্নতর সম্পর্ক তৈরি হয়। এর ভাবগত সম্পর্ক একটি ছবির সার্থকতা, কারণ এটা কিন্তু আপেল তো আপেল, তার সাথে সম্পর্ক কিরকম মানসিক সম্পর্ক তৈরি হচ্ছে এটা কিন্তু মনে নয়। এটাকে ব্যক্ত করতে গেলে আমাকে কি করতে হবে? অ্যাবস্ট্রাকশনের সময় সংসার নিতে হবে। অ্যাবস্ট্রাকশন ডিস্টরশন, ডিস্টরশন অ্যাবস্ট্রাকশন তফাৎ আছে। ডিস্টরশন হলো কি করেছে, আজকে যখন আমরা বিকাশ গৈনিকা দেখি তার ডিস্টরশন আছে। তার ভিতর তিনি দেখাচ্ছেন সেই যুদ্ধের বিভীষিকার তখন ডিস্টর্ট করছে মুখটাকে, মানে ক্রূরতা দেখাচ্ছে, করতে গিয়ে ক্রূর করছে, সেখানে ডিস্টরশন কাকে লাগছে। একটা বাচ্চা ছেলে যদি খুশি পাকায় একটা বড় লোক, বয়স্ক লোকের সামনে একটা বাচ্চা ছেলে রেগে যায়, কিন্তু তুমি দেখেছো কিনা জানি না, একটু বাচ্চা ছেলে রেগে গিয়ে খুশি পাকালে মারতে আছে, হ্যাঁ, কিন্তু সে ভাবে না যে ওই বড় লোকটার সঙ্গে সে কিছু পারবে না, সে তখন ভুলে যায় সে খুশি পাকে মারতে আছে। কিন্তু সেই যে ভিতরের যে রাগটা কি করে মুখের ভিতর থাকে, এই মুখটা বন্ধ করেছে, ভিতরে অন্তরে কি আছে? রাগ। আর তার বহিঃপ্রকাশ মুখটা নাকি এই মুখটা যদি আমরা কাজ করি তার ভিতরে রাগটাকে প্রকাশ পাবে ওই মুখটাই থেকে। কিন্তু এই মুখে এইটাকে করতে গেলে ডিস্টার্ব করাটাকে ডিস্টার্ব করে এরকম করে দাও, তখন হাতটা মানে মনে হয় যেন পাথরের মতো তৈরি, একটা বাচ্চার হাত পাথরের মতো তৈরি, সে এগিয়ে যাচ্ছে, তখন ডিস্টর্শন কাজে লাগছে। মনের যে ভিতরে যে ওর যে রাগ, ভিতরে রাগে যে তার ভিতরে যে কি বলবো অভিব্যক্তি প্রকাশ হচ্ছে, সেটা এরকম হবে। এই যে রিয়েলাইজম হবে না, ডিস্টর্শন। আমি একটা জায়গায় লিখেছিলাম, কলসি ভরে গেলে কানা বেয়ে উঠে যে ধারা বয় তাই শিল্প। লিখেছিলাম অনেক আগে। শিল্পে ঘাটতির কোনো স্থান নেই। বিদ্যুতে যেখানেই ঘটে সেখানে টানের সঞ্চার হয়। এই টানের পুরোনার সম্পর্কিত হয়ে আমরা এরূপ সম্পর্ক স্থাপনের মধ্যেই শিল্পের বিকাশ। ভাব মাত্র বিমূর্ত, ভাবের তাড়নাতে আকারগ্রস্ত হতে চায়, তাই বাস্তবের মধ্যেই অতি বাস্তবের সুর বাজে, সত্যের মধ্যেই আরো সত্যের অনুসন্ধান, দৃশ্যমানের ভিতরে অদৃশ্যমানের হাতছানি, উপস্থিতির মধ্যে অনুপস্থিতির অনুভূতি, মূর্তের মধ্যে বিমূর্তের আবির্ভাব, স্বাভাবিক মূর্তের মধ্যে বিমূর্তের আবির্ভাব। এইভাবে চেনা অচেনা, জানা অজানা, দেখা অদেখা, নিশ্চিত অনিশ্চিত, আবৃত অনাবৃত, আচ্ছন্ন অনাচ্ছন্ন, বিদ্যমান অবিদ্যমান, দ্বন্দ্বায়িত টানাপোড়েনে যারা নিত্য ক্রিয়াশীল, তাদের কাছে আমরা অতীন্দ্রের সন্ধান পাই। সাহিত্য, চিত্র, ভাস্কর্য, নৃত্য, সঙ্গীতের মতো যে কোনো সুকুমার ভিত্তিতে। আজকের এই আড্ডা, এই গল্প, এই শিক্ষা, এই জানা, এগুলো বোধহয় আমাদের সকলের কাছে আরো একটা নতুন নতুন মানুষ হওয়ার জন্য অনেক কিছু বোধহয় আমাদের পড়লে, যারা আমার কাছে পড়েছে তারা হয়তো জানে, কিন্তু আমাদের সকলের কাছে একটা নতুন নতুন জায়গা, নতুন ভাষা খুলে গেল। নিশ্চয়ই প্রত্যেকের জীবনে এটা কাজে আসবে এবং সকলে ঋদ্ধ হলাম ভীষণভাবে। গণেশবাবু খুব ভালো থাকুন, আরো অনেক অনেক কাজ করুন। উনি কাজ করছেন খুব খুশিতে, আনন্দে, অনেক অনেক কাজ করে চলেছেন এবং এমনই থাকুন, এমন হাসি খুশি, এমন সুন্দর করে, এমন এমন সহজ, এত সহজ মানুষ, এত শিশুর মতো একটা মানুষ আমরা দেখলাম। ওনার কাজটাও তেমনই সহজ। আমার ওনার ছবি দেখি, এত বছর ধরে দেখে আসছি, সেটাও বোধহয় একই রকম প্রতিফলন। এমন একটা মানুষ আমাদের জন্য একটা মস্ত বড় জায়গা নিয়ে রেখেছে এবং আমরা অত্যন্ত ভাগ্যবান যে এরকম ভাবে ওনাকে আমরা পেলাম। গণেশবাবুকে আমরা সবাই প্রণাম জানাই, সবাই ভালোবাসা জানাই, সবাই ভালো